বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর যারা 2025-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের এই পারুল প্রকাশনী এই বইটির যেসব প্র্যাকটিস সেটগুলো রয়েছে তার আমরা মডেল 15 নিয়ে আলোচনা করা শুরু করেছি। তো এর আগে আমরা 14 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটা মডেল দুটো পার্টে কমপ্লিট করেছি। আজকেও আমরা দুটো পার্টে কমপ্লিট করব, পার্ট 1 এবং পার্ট 2 খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আরেকটা বিশেষ তথ্য একটা দিয়ে দেই, যেটা তোমাদের গত দুটো ক্লাসেও বলে এসেছি। তোমরা যদি নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে থাকো বা যদি কোনো এবিটিএ বা আদার্স কোনো কিছু থাকে, যদি তোমরা সলিউশন পেতে চাও তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে গিয়ে তোমরা যেসব সলিউশন পেতে চাও বা প্রত্যেকটা মডেলের পিডিএফ ভালো করে তুলে তোমরা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারো। অবশ্যই আমি তোমাদের সেই কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। ওকে, তো বিশেষ আর আমরা দেরি করব না, আমরা ক্লাসটা নিয়ে শুরু করব। মডেল 15 আমাদের যেখানে প্রথম প্রশ্ন রয়েছে যে সৌরকোষে ব্যবহৃত হয় অর্ধপরিবাহী ব্যবহৃত হয়ে থাকে সিলিকন। নেক্সট বলছে C2H6 যৌগটির বাষ্প ঘনত্ব কত? তো এটা নেক্সট পেজে একটু করে দিচ্ছি। বলা হয়েছে C2H6 এর বাষ্প ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এখান থেকে আমরা এম এর মান নির্ণয় করতে পারি। কার্বনের 12, দুটো কার্বন রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এইচ 6টি এইচ রয়েছে 6 দিয়ে গুণ দিলাম, 12 দুগুণে 24 প্লাস 1 6 6। তাহলে এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 24 প্লাস 6 সমান 30। আমরা যে সমীকরণটি জানি যে ডি সমান m/2, তো এখানে এম এর কাছে মানটা পুট করব 30/2, 2 দিয়ে গেলে 15, অর্থাৎ আমরা বাষ্প ঘনত্ব ডি এর মান পাচ্ছি 15। তাহলে অপশান বি আমরা মার্ক করলাম। নেক্সট পরবর্তীও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। কি বলছে 1.6 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? এটা একবারে ক্লাস 9-এর কোশ্চেন, তো তবুও আমি তোমাদের করে দিচ্ছি। প্রথমত জলের সংকেত যেটা রয়েছে H2O, এর আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে 2 দিয়ে গুণ করলাম, প্লাস ও এর 16, তাহলে 1 2 2 প্লাস 16 সমান আমরা পাচ্ছি 18। তো এটাকে আমরা কি করতে পারি যে 18 গ্রাম জলের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23। তো আমাদের প্রশ্নে বলেছে 1.8 গ্রাম জলের অণুর সংখ্যা। আমাদের অণু চায়নি, পরমাণু চেয়েছে, তো সেটা একটু পরে নির্ণয় করছি। আগে অণুটা নির্ণয় করি যে 6.022 ইন্টু 10⁻23/18 ইন্টু 1.8। পয়েন্ট তুলে দিলে নিচে 10 হচ্ছে, 18 18 কেটে গেল, 10 দিয়ে করলে 10⁻22 হয়ে যাবে। 23 ছিল, সেখান থেকে 1 কমে হয়েছে 22, কারণ নিচে একটা শূন্য আছে। তাহলে আমরা পাচ্ছি 6.022 ইন্টু 10⁻22। ওকে, নেক্সট আমরা পরবর্তী পেজে দেখে নেব। জলের যে সংকেতটা দেখেছিলাম H2O, এটা একটা অণু। তো পরমাণু কোনটা? এই এইচ দুটো রয়েছে আর ও একটা রয়েছে, অর্থাৎ পরমাণু হচ্ছে 3টে, আর একত্রে এদেরকে বলবো যে অণু। তাহলে লিখতে পারি একটি অণুতে 3টি পরমাণু আছে। এখানে একটি জলের অণু করো,
জলের অণুতে 3টি পরমাণু আছে। তো আমরা নির্ণয় করব কত, আমরা কতটা নির্ণয় করেছিলাম, এই যে 6.022 ইন্টু 10⁻22। তো এটা আমরা যে 6.022 ইন্টু 10⁻22টি জলের অণুতে কয়টি পরমাণু আছে, আচ্ছা তাহলে হবে 3/1 ইন্টু এই 6.022 ইন্টু 10⁻22। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে 10⁻22 যেমন আছে তেমন রাখলাম। এই 6.022-র সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাব 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 শূন্যে 0, 0.36 18। তাহলে এতটি পরমাণু আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অপশানটি আমরা মার্ক করে নেব, যেই যে 18.066 ইন্টু 10⁻22। নেক্সট পরবর্তী বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা এবং গামা এদের মধ্যে সম্পর্ক কি। তো সম্পর্কটি হয়ে যাবে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়ে থাকে, সেটি লাল। নেক্সট এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য হবে, সেটি এফ। যে তরলে নিমজ্জিত করলে অবতল দর্পণ হোক উত্তল দর্পণ হোক কোনো ফোকাসের পরিবর্তন হয় না। নেক্সট ফিউজ তারের রোধ বেশি ও গলনাঙ্ক কম। নেক্সট পরবর্তী স্লাইডে বা পরবর্তী কোশ্চেনে চলে যাব। বলছে একটি ওহমীয় পরিবাহীর IV লেখচিত্রের বিভব প্রভেদ অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে পরিবাহীর রোধ আর হবে। তো আর সমান cos থিটা। নেক্সট আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত কত, সেটি 1:100:1000, যে আলফার সব থেকে কম এবং গামার সব থেকে বেশি হয়ে থাকে। নেক্সট সন্ধিগত মৌলটি হলো Zn। কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, LiH। অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো জারণ। সার হিসাবে ব্যবহৃত হয় H2SO4। ক্যালামাইন কোন ধাতুর আকরিক, সেটা জিঙ্কের। নেক্সট বলছে CH3CH, যেখানে OH তার সঙ্গে বলছে CH3, এর IUPAC নাম প্রোপান 2-অল। নেক্সট পরবর্তী কোশ্চেন, জ্বালানির তাপন মূল্য কাকে বলে, ওর সঙ্গে বলছে ডবসন এককের সংজ্ঞা দাও। তো নেক্সট পেজে যে দেখে নেব, এটা হচ্ছে 2.1 জ্বালানির, আচ্ছা এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি দেওয়া হয়েছে, 1 মিনিট। তো ওকে, এই যে এখানে জ্বালানির তাপন মূল্য কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণ একক সব কিছু দেওয়া হয়েছে। নেক্সট ওর সঙ্গে দেওয়া ছিল ডবসন এককের সংজ্ঞা, এই যে ডবসন এককের সংজ্ঞা। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো। এই যে এখানে নেক্সট পেজে দেখে নেব, এটা হচ্ছে 2.2 সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, ওটা একই জিনিস। ওকে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এই যে 2 লাইনের মাধ্যমে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে চার্লসের সূত্রটি লেখো। এই যে চার্লসের সূত্র, এটা হচ্ছে 2.3। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটি অধিক মৌল বা মৌলিক, এটা হচ্ছে কেলভিন স্কেল। নেক্সট শূন্যস্থান পূরণ, আচ্ছা এটা নেক্সট পেজে আমরা করব। শূন্যস্থান পূরণে বলছে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে
জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ড্যাশ হয়ে থাকে, এটি হবে যে ঋণাত্মক হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে, তো এটা আমরা নেক্সট পেজে একটু সমাধানভাবে দেখে নেব। একটি ধাতব ঘনকের দৈর্ঘ্য 1 ডিগ্রি বৃদ্ধি হলে আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে? তো ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, যে ঘনকের দৈর্ঘ্য সরাসরি লিখে দিচ্ছি, দৈর্ঘ্য এ একক, তাহলে আয়তন কত হবে? আয়তন ঘনক এর সূত্র হয়ে থাকে দৈর্ঘ্যের কিউব, এটা হচ্ছে আয়তনের সূত্র, এত ঘন একক, এটা হচ্ছে প্রথমে ছিল। তাহলে সেখান থেকে 1% বৃদ্ধি হয়েছে, তাহলে এখানে লিখব পরবর্তী দৈর্ঘ্য এ ছিল, সেখান থেকে এ ইন্টু 1/100, মানে 1%, পার্সেন্টের অর্থ ভাজিতক 100। ওকে, তো এটাই আমরা এখানে করেছি। তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে যে এ প্লাস a/100 সমান নিচে 100, এদিকে 100a প্লাস এ, অর্থাৎ 101 a/100, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা পরিবর্তন করায় আয়তন কত হয়েছে? আয়তন, এই দৈর্ঘ্য যদি এত হয়, আয়তন কত হবে? এর কিউব 101 a/100 এর হোল কিউব, যেটা আমরা প্রথমেও করেছি। তাহলে হোল কিউব করলে 101কে 3 বার গুণ করলে আমরা পেয়ে যাব 1030301, তার সঙ্গে এ কিউব বাই 100কে 3 বার গুণ করলে যে 1-এর পিঠে 3 3 3 6টা শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এটি হচ্ছে আয়তন। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে? আয়তন আগে ছিল এ কিউব, সেখান থেকে হয়েছে এই মানটি, তাহলে কতটা পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমরা নেক্সট পেজে নির্ণয় করে নেব। যে আয়তন বৃদ্ধি আচ্ছা কতটা হয়েছে পরবর্তীতে, যে 1030301 এ কিউব বাই 1-এর পিঠে 6টা শূন্য, এখান থেকে আমরা এ কিউব মাইনাস করলেই পেয়ে যাব কতটা বৃদ্ধি পেয়েছে। বাই কার সাপেক্ষে আমরা নির্ণয় করছি? এ কিউব এর সাপেক্ষে নির্ণয় করছি, তাই আমরা বাই করলাম, ইন্টু 100, পার্সেন্টেজে নির্ণয় করতে হবে, তাই আমরা 100 গুণ করলাম। ওকে, তো এই সমানটা ওখানে না দিয়ে এখানে দিই। তো পরবর্তী নেক্সট পেজে যেটা আমরা করব, এটা লসাগুর যোগ বিয়োগের মতো, এখানে আমরা বিয়োগ করব, যে নিচে 6টা শূন্য, উপরে এদিকে 1030301 এ কিউব, এদিকে গুণ হয়ে ওই 6টা শূন্য আবারও আসবে, এত এ কিউব বাই নিচে এ কিউব যেমন ছিল থাকলো, এত ইন্টু 100, এটাও থাকছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ দিয়ে রাখি। ওকে, এত পার্সেন্ট। তো নেক্সট পরবর্তীতে এই উপরের সেটটা মাইনাস করলে আমরা ওখান থেকে পেয়ে যাব 30301 এ কিউব, আর নিচেই যে 1-এর পিঠে
ছটা শূন্য ছিল ওই ছটা শূন্য নিচে চলে আসবে, 3 3 3 6, তার সঙ্গে নিচে তো এ কিউব আছেই, এ কিউব ইন্টু 100। তো উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল, এ কিউব কেটে গেল, তাহলে থাকছে আমাদের কেবলমাত্র এই সেটটাই। তো নেক্সট পেজে 30301 বাই একের পিঠে ছটা ছিল সেখান থেকে দুটো কমে গিয়েছে, তাহলে হয়ে যাবে 4টি। ওকে, এত পার্সেন্ট। তাহলে এখানে রয়েছে 4টি শূন্য, তাহলে আমরা উল্টো দিক থেকে 1 2 3 4 4টি সংখ্যার পর দশমিক দিয়ে দেবো। ওকে, তো এটাই আমরা পরবর্তী পেজে করতে যাচ্ছি যে 3.0301 এত পার্সেন্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এর যে এই 3.0301 এটাই আয়তন বৃদ্ধি হয়েছে। তো আমরা এখানে তীরচিহ্ন দিয়ে দিচ্ছি যে এটা নেক্সট পেজে সলিউশন করা হয়েছে। পরবর্তীতে শূন্যস্থান পূরণে অভিমুখী আপতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর ফিরে যায়, এটি হবে প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটি আপতিত হবে সেটাই পুনরায় ওই পথেই ফিরে যায়। নেক্সট, একজন ছাত্র ক্লাসে ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না কিন্তু সামনের বেঞ্চের বই দেখতে পায়, তাকে কেমন লেন্সযুক্ত চশমা দিতে হবে? এটি অবতল লেন্সের চশমা দিতে হবে। পরবর্তীতে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এই যে কোশ্চেনটি এখানে তুলে ধরেছি। আর রোধের দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ R1 এবং সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ R2 হয়। এখানে R1 এবং R2 এর অনুপাত নির্ণয় করতে বলছে। তো দুটো রোধ, একটি রোধ, এই যে দুটো রোধ দুটি R যখন শ্রেণীতে যুক্ত আছে তুল্য রোধ হচ্ছে R1, তখন এর সমীকরণটি কি হয় যে R প্লাস R করলে এটির তুল্য রোধ R1। আবার ওই দুটোকেই সমান্তরালে যুক্ত করলে এটাও R এদিকেও R, সমান্তরালে যুক্ত করলে এখানে সমীকরণ হয়ে যাবে R ইন্টু R বাই R প্লাস R সমান, এখানে তুল্য রোধ প্রশ্নানুসারে রয়েছে R2। তো এখানে এই দুইজনের সমীকরণ আমরা নির্ণয় করব। তো এবারে দুইজনের অনুপাত R1 বাই R2 সমান R1 এর মান যেটা রয়েছে R প্লাস R বাই R2 এর মান R স্কয়ার, R ইন্টু Rকে আমরা লিখতে পারি R স্কয়ার বাই R প্লাস R। তো এটাকে আমরা নিচে না লিখে উপরে তুলে দিচ্ছি, তাহলে হয়ে যাবে যে R প্লাস R। তো এটা গুণ করলে যে R স্কয়ার বা যোগ করলে যেটা হয় যে R স্কয়ার প্লাস R স্কয়ার প্লাস R স্কয়ার প্লাস R স্কয়ার বাই নিচে হচ্ছে R স্কয়ার কেটে গেল, তাহলে উপরে হচ্ছে 3R স্কয়ার বাই 1। ওকে, তো অতএব আমরা লিখতে পারি যে R1 অনুপাত R2 সমান 3R স্কয়ার অনুপাত 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই কোশ্চেনটির অ্যান্সার ওখানে দেখে নিয়েছি, তাই তীরচিহ্ন দিয়ে দিলাম। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান কত হয়ে থাকে? 1.08 ভোল্ট। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন
এই যে বলছে সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস কি? নিউক্লিয় সংযোজন। তো এখানে করে দিচ্ছি যে নিউক্লিয় সংযোজন। নেক্সট ওরই সঙ্গে বলছে ইউরেনিয়াম থেকে থোরিয়াম হয়েছে, এখানে ড্যাশ, এখানে আলফা বেরিয়েছে যার ভর সংখ্যা 4 এবং কমাঙ্ক হয়ে থাকে 2। নেক্সট বাম স্তম্ভ, ডান স্তম্ভ বলছে হ্যালোজেন, হ্যালোজেন হয়ে যাবে 17 নম্বর শ্রেণী। বক্সাইট এটা হবে Al2O3 2H2O। চারকোজেন এটা হবে 16 নম্বর শ্রেণী। জার্মান সিলভার এটি হবে Cu প্লাস Zn প্লাস Ni, মানে কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। নেক্সট যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 তার যোজ্যতা কত হয়ে থাকে? যোজ্যতা 1। এটার ইলেকট্রন বিন্যাস 288 হচ্ছে, এই 1টি ত্যাগ করে সেটি যোজ্যতা হয়ে যাবে 1। নেক্সট CuSO4 এর জলীয় দ্রবণে কি কি আয়ন থাকে? তো এটা হয়ে যাবে যে CuSO4 এর মধ্যে Cu2+ আয়ন এবং SO4 2- আয়ন, এবং জলীয় দ্রবণ যেহেতু বলেছে জল, এর মধ্যে H+ এবং OH- আয়ন উপস্থিত থাকে। নেক্সট শূন্যস্থান পূরণ, তড়িৎ বিশ্লেষণে ড্যাশ শতাংশ বিশুদ্ধ কপার ধাতু পাওয়া যায়? এটি হবে 99.99% বিশুদ্ধ কপার পাওয়া যায়। নেক্সট কোন দ্রবে নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? যে কোনো দ্রবণের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট যার যার সংকেত NiSO4 এটির দ্রবণ। নেক্সট পরবর্তী বলছে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হয়ে যাবে, যেটা নেক্সট পেজে করে দিচ্ছি, যে নাইট্রোলিম। ওকে, তো একে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? এটি হয়ে যাবে যে 0.88%। নেক্সট লেব ব্যাংক পদ্ধতিতে Na2SO4 প্রস্তুতির সময় উপজাত রূপে কি পাওয়া যায়? এটি HCl পাওয়া যায়, হাইড্রোক্লোরিক। নেক্সট ইথিলিন অণুটিতে HCC বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি। পরে বলছে বায়োপল কি? এটা নেক্সট পেজে তুলে ধরেছে, এই যে বায়োপল। ওরই সঙ্গে কি বলছে? ইথানল ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয়? তো এটা নেক্সট পেজে এখানেই করে দিচ্ছি, যেহেতু এটা প্রশ্নর সিরিয়াল অনুসারে রয়েছে। এটা হচ্ছে 2.8। ওকে, তো ওরই সঙ্গে অথবাতে যে বিক্রিয়াটি এখানে চাইছে যে 2C2H5OH, এটা হচ্ছে ইথানল, এর সঙ্গে বলেছে সোডিয়ামের বিক্রিয়া। তো বিক্রিয়া করলে
C2H5ONA প্লাস H2 হাইড্রোজেন গ্যাস পাচ্ছি এবং এই C2H5ONA এর নাম সোডিয়াম ইথোক্সাইড। ওকে, তো এই কোশ্চেনের অ্যান্সারটি ওখানে করে দিয়েছি, দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখন আমরা 3 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমত বলছে যে মন্ট্রিল প্রোটোকল কি, এই যে অ্যান্সারটি রয়েছে। তো এটা একটু লেন্দি অ্যান্সার হচ্ছে, তোমরা ছোট করতে চাইলে এই পর্যন্তই লিখো। ওকে, আর এই পয়েন্টগুলো দিয়ে যদি লিখতে পারো খুবই ভালো হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন 3.2, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। নির্দিষ্ট ভরের গ্যাসকে -15 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে, তাহলে প্রথমে T1 ছিল -15 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। বলছে চাপ 43 সেন্টিমিটার Hg থেকে 64 হচ্ছে, তাহলে চাপ P1 43 সেন্টিমিটার Hg থেকে P2 কি হচ্ছে 64 সেন্টিমিটার Hg হচ্ছে। গ্যাসটির প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত কত হবে? তাহলে প্রাথমিক আয়তন T1 সমান জিজ্ঞাসা চিহ্ন, T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই সমাধানটি করার পূর্বে আমরা এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব। -15 ডিগ্রির সঙ্গে 273 যোগ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 273 থেকে মাইনাস করলে 258 কেলভিন হচ্ছে। আর এদিকে 15 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 288 কেলভিন। তো এবারে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে P1 V1 বাই T1, তো এই সমীকরণটা থেকে আমরা এটি মানটা নির্ণয় করব, যে V1 সমান T1 বাই P1। T1 এর মান কত? 258 বাই P1 এর মান হচ্ছে 43। তো এটা সরাসরি 6-এ চলে যাবে, তো এটা এর নিচে কোনো আর সংখ্যা দিয়ে যাবে না, এটা হচ্ছে 6 হচ্ছে V2। আচ্ছা 1 মিনিট, আমাদের আয়তন চেয়েছে, এখানে T1 করলাম কেন, এটা হচ্ছে V1 হবে। ওকে, V1 এবং হচ্ছে V2। নেক্সট এখানেও ঠিক একই রকমের, V2 সমান T2 বাই P2। T2 এর মান যেটা আমরা নির্ণয় করেছি 288 বাই P2 এর মান 64। এটা যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে দিলে 2 3 6, 2 2 4, আবারও এটা উপরে দিলে 2 1 2, 2 4 8, 2 4 8, আবারও 2 দিয়ে দিলে 2 1 2, 2 6 12, এটা দিলে 2 7 14, 2 2 4, আবার এই 16কে 2 দিয়ে দিলে 2 8 16, উপরে দিলে 2 3 6, 2 6 12 হচ্ছে। তো আবারও 2 দিয়ে দিলে 2 4 8, 2 1 2, 2 8 16, আবারও 2 দিয়ে দেওয়া যেতে পারে 2 2 4, 2 লং 18, আমরা তাহলে পাচ্ছি 9/2। ওকে, এবারে আমরা অনুপাতটা নির্ণয় করে নেব, যে V1 অনুপাত V2। V1 এর মান কত? 6 এবং V2 এসেছে 9/2। তো এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, এটাকে আমরা কোণাকোণি গুণ করব, তাহলে 6 2 12 অনুপাত 9 1 9। একে যদি আমরা কাটাকাটি করি, 3 4 12, 3 3 9, অর্থাৎ আমরা পাচ্ছি 3 অনুপাত বা 4:3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে কি বলছে, 300 কেলভিন উষ্ণতায়, তাহলে আমাদের টি দেওয়া রয়েছে 300 কেলভিন, 0.5 মিটার কিউব আয়তনের, তাহলে ভি সমান 0.5 মিটার কিউব। O2 গ্যাসের, তাহলে O2 এখান থেকে আমরা এম এর মান নির্ণয় করতে পারি,
যে ও এর জন্য 16, দুটো ও রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, 16 দুগুণে 32। নেক্সট বলছে 9.033 ইন্টু 10⁻24 সংখ্যক অণু বর্তমান। তাহলে গ্যাসটির চাপ কত? পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই অণুর থেকে আমরা নির্ণয় করতে পারবো কি যে 6.022 ইন্টু 10⁻23টি অণুর ভর কত হয়ে থাকে, যে ওই গ্যাসের আণবিক ভর কত বেরিয়েছে? 32। তাহলে আমাদের যেটা রয়েছে যে 9.300 ইন্টু 10⁻24টি অণুর ভর কত, যে 32/6.022 ইন্টু 10⁻23 ইন্টু এই 9.033 ইন্টু 10⁻24। এই 23 দিয়ে 24 কাটলে আমরা পাচ্ছি 10। এখানের দশমিক উঠলে নিচে আমরা হাজার পেয়ে যাচ্ছি, কারণ দশমিকের পরে 3টে সংখ্যা রয়েছে, তাই 3টি শূন্য দিলাম। এদিকে নিচের দশমিক তুললে আমরা উপরে হাজার পেয়ে যাচ্ছি। তাহলে উপরের হাজার নিচের হাজার কেটে গেল। আমরা এখন যদি কাটাকাটি করি, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12, তো 2 3 6, 2 0 0, 2 একে 2, 2 একে 2। এই 3.3011কে 3 দিয়ে দিলে আমরা পেয়ে যাব 9033। অর্থাৎ আমরা এটা গুণ করলে পাচ্ছি যে 16 গুণিতক 3 গুণিতক 10, অর্থাৎ 480 হয়ে যাবে আমাদের অ্যান্সার, এত গ্রাম। তো এটা হচ্ছে কার মান হলো? ডাব্লু এর মান 480। ওকে, এবার আমাদের পি এর মান চেয়েছে। তো আমরা এখানে যে সমীকরণটা ইউজ করব, যে পি ভি সমান W/m/RT। ওকে, তো এখানে কার মান চেয়েছে? পি এর মান। তাহলে পি সমান W/RT বাই হয়ে যাবে m ইন্টু ভি। তো এখানে ভি এর মানটা বসানোর পূর্বেই মিটার কিউব রয়েছে। ওকে, এই মিটার কিউব থেকে আমাদের লিটারে নিয়ে যেতে হবে। তো লিটারে কিভাবে নিয়ে যাব? আমরা জানি যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। ওকে, আমাদের দেওয়া রয়েছে 0.5 মিটার কিউব সমান, তাহলে কত লিটার হবে? 1000/1 ইন্টু 0.5। এই পয়েন্ট তুললে নিচে 10 পাচ্ছি, নিচের 0 উপরের 0 কেটে গেল, অর্থাৎ 5 দুটো 0, এত লিটার। এটা হচ্ছে ছোট্টভাবে একটু খাতার কোণে লিখে রাখবে। তাহলে আমরা 0.5 মিটার কিউবের পরিবর্তে লিখতে পারি যে 500 লিটার। এবারে আমরা মানগুলো সব পুট করব ধীরে ধীরে। ডাব্লু এর মান কত? যে 480। আর এর মান কত? 0.082। তো এখানে পাশে লিখে রেখে দিই যে আর সমান 0.082 লিটার, এটিএম, মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স। এখানে লিটার রয়েছে, তাই আমরা সেখানে মিটার কিউব থেকে লিটারে পরিবর্তন করেছি। ওকে, আর টি এর মান কত? টি এর মান যেটা আমরা নির্ণয় করেছিলাম যে 300, নির্ণয় বলতে আমাদের প্রশ্নানুসারেই দেওয়া ছিল। তো এখানে 300 পুট করলাম। তো এম এর মান কত? এম এর মান হচ্ছে 32 ইন্টু ভি এর মান কত? 500। এই দশমিক তুললে আমরা নিচে 1000 পেয়ে যাচ্ছি। উপরের 3টে 0, নিচের 3টে 0 কেটে গেল। ওকে, আর আমরা কাটাকাটি বলতে কিভাবে করতে পারি? যদি 2 দিয়ে দেই, 2 দুগুণে 4, 2 4 8, 2 একে 2, 2 6 12। তো আর কীভাবে যেতে পারে? 2 দিয়ে আবারও দিলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16। তো আবারও 2 দিয়ে যেতে পারে, 2 6 12, 2 4 8। আবারও 2 দিয়ে যেতে পারে, 2 দুগুণে 4, 2 4 8, 2 একে 2। তো আবারও 2 দিয়ে যাবে, 2 3 6 হচ্ছে। তো আমরা পাচ্ছি কি যে 3 ইন্টু 41 ইন্টু 3/500। তো এটা আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাব। উপরেরটা ক্যালকুলেশান করলে 3
69 বাই নিচে 500, অর্থাৎ এটা ক্যালকুলেশন করতে হবে, কোনো কাটাকাটি সম্ভব নয়। এটা আমরা পেয়ে যাব 0.738, এত চাপ এর মান বের করেছি, এটা তাহলে এত ATM। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, যে বিক্ষেপণের দরুন ছড়িয়ে পড়া আলোর তীব্রতা ও সম্পর্ক সংক্রান্ত রেলের সূত্রটি লেখো। এই যে রেলে বিক্ষেপণের সূত্র এবং তার সঙ্গে গাণিতিক রূপটি খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট অথবাতে বলছে প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণ হয় কিন্তু একবর্ণী আলোর বিচ্ছুরণ ঘটে না কেন? এটা নেক্সট পেজে রয়েছে, এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরেছি। ওকে, তো আজকে আমাদের এই পার্ট 1 টপিকের মধ্যে আমরা এটুকুই রেখেছিলাম, এরপরে আমরা পার্ট 2 শীঘ্রই নিয়ে আসব। তো যারা এই ক্লাসে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, আমরা এখন যে ফাইনাল পিডিএফটি রেডি করেছি, এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ওখানে আপলোড করা হয়ে থাকে। আর তোমাদের আগেই ক্লাসটা শুরুর আগে যে কথাটি বলেছিলাম যে তোমাদের যদি কোনো প্র্যাকটিস সেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে যে কোনো মেসেজের নিচে লাইভ চ্যাটে ক্লিক করে আর একটা গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও ওখানে তোমরা মেসেজ বা কমেন্ট যে কোনো কিছু করতে পারবে, ওখানে তোমরা পিডিএফটি পাঠিয়ে দিও। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।